কালির দাগ, দুর্নীতির কালিমা লিপ্ত আপনি এখনো হননি। রতনে রতন চিনেছে, বিতব্রতর এপিটাফ লেখা হয়ে গেছে। সিপিএম চাইলে আমার নামে মামলা করতে পারে। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী। দেওয়াল থেকে জানতে হয়, দেওয়াল থেকে শিখতে হয়, আর দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিমান বসু। আপনি চারজনকে কিভাবে দেখছেন? মোহাম্মদ সেলিমের উপর আপনারা তো রাগ কেন? সোশ্যাল মিডিয়া ট্রোলে ভোটের রেজাল্ট বেরোয় না। সাংগঠনিক পালস কি বলছে? কাস্তে আঁকা হয়েছে, হাতুড়ির জায়গায় পদ্মফুল আঁকা হয়েছে। স্লোগান দেয়া হয়েছে, আগে রাম পরে বাম। সিপিএম ভাঙালে আপনি ভাঙাতেই পারেন। আচমকা লাল থেকে সবুজ, আবার কখনো বিভিন্ন রকমের বিতর্ক, প্রশ্ন, বাংলার চর্চা নিয়ে তিনি রয়েছেন নিরন্তর বাংলার মননে, বাংলা। আজকে আমাদের অতিথি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী, বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন এবং তার সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি, তিনি রাজ্য সভাপতি। ঋতব্রতদা, আপনাকে স্বাগত। সেলিমের উপরে, মানে মোহাম্মদ সেলিমের উপর আপনারা তো রাগ কেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেন কোথাও গিয়ে মোহাম্মদ সেলিমকে টার্গেট করেন। এই সেলিমই তো প্রতিকুর রহমান যখন দল ছাড়ছেন, তখন তিনি সন্তান হারানোর বেদনা অনুভব করছেন। আমি যে কোনো কমিউনাল লোককে অপছন্দ করি। মোহাম্মদ সেলিম আদ্যপান্ত একজন সাম্প্রদায়িক ব্যক্তি। ওনার উদ্দেশ্য হচ্ছে ওনাকে খালি মানে জনপ্রতিনিধি হতে হবে। তার জন্যে ওই যে বললাম আমি আগে, যখন যাকে প্রয়োজন, কখনো আব্বাস, কখনো নওশাদ, কখনো অধীর, কখনো হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের মতো এলিমেন্ট বলছে সিপিএম কে জেতানোটা আমার লক্ষ্য নয়, সেলিম সাহেবকে জেতানোটা আমার লক্ষ্য। আমি একটি প্রশ্ন আপনাকে করবো, সেটি কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ হচ্ছে, ধর্ণা মঞ্চে আপনি বক্তব্য রাখছেন, আপনি বাঙালির কথা, বাংলার কথা বলছেন। নেত্রী তিনি মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, ঋতব্রত এসআইআর ইস্যু, এসআইআর নিয়ে বলো। এর বক্তব্যের মাঝখানে এটা কি অনেকেই সেখানে ট্রোল মিম হওয়া শুরু। আপনি জানেন আপনাকে নিয়ে প্রচুর ট্রোল মিম বেরোয় এবং সোশ্যাল মিডিয়াতে কার্যত হিল্লোল তোলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিনে ট্রোল মিম চলে। আমার বক্তৃতার একটা প্যাটার্ন আছে, আমি একটু ডেভিয়েট করে গেছিলাম এসআইআর থেকে। দিদি একদম কারেক্টলি মায়ের মতোই আমাকে ধরিয়ে দিয়েছেন যে এসআইআর এ ফেরো। আবার পরবর্তীকালে দিদি আমায় বলেছেন যে বক্তৃতাটা খুব ভালো হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা বলছিলাম, দেখবেন আছে ওই জায়গাটা ট্রোল থেকে আর নেই। মানে ট্রোল যারা ট্রোল করেছেন, মানে সেলিমের ট্রোল বাহিনী মূলত ওরাই করেছে। ট্রোল করারও একটা মজা আছে। হ্যাঁ, বক্তৃতাটা আরো বেশি ভাইরাল হয়ে গেছে। মানে ট্রোল করতে গিয়ে ওই বক্তৃতা হিউজ মানে গোটা বক্তৃতাটাই ভাইরাল হয়েছে, প্রচুর ফিডব্যাক এসেছে। দিদি কিন্তু ওখানে আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছেন চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে, সেটাও তুলেছেন, সেটা ট্রোলে নেই। মানে এই যে এইরকম একজন জ্যোতির্ময় বাঙালি পুরুষ, ধর্ম, বর্ণ, জাত পাতের ঊর্ধ্বে উঠে যিনি মানুষকে পথ দেখিয়েছেন, আর আমি এটা মনে করি, বলি সব সময় যে চৈতন্যদেবের উত্তরাধিকারটা মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া ট্রোলে ভোটের রেজাল্ট বেরোয় না। সন্ধ্যেবেলার প্রাইম টাইমেও ভোটের রেজাল্ট বেরোয় না, সকালবেলার খবরের কাগজেও রেজাল্ট বেরোয় না। ট্রোল যারা করেন 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, কেউ হয়তো এবার 4র্থবার ঘায়েল হবেন, কেউ 3য় বার ঘায়েল হবেন, রেকর্ড চলতে থাকবে। রাহুল সিনহার হারার রেকর্ড আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বোধহয় এই প্রথম একেবারে জনতার সঙ্গে সরাসরি সংযোগে দাঁড়াবেন এবং ভোটে দাঁড়াচ্ছেন। মানে মানুষের ভোটে জিতে আসতে হবে। আমি বলছি রাজ্যসভায় মানুষের ভোটে আপনি জেতেননি। আমি তো মনে করি যে আমি পার্টিজান, আমি পার্টি করি, আমি পার্টির সৈনিক। পার্টি আমাকে যদি বলে যে এখানে একটা টেবিল চেয়ার আছে, এই টেবিল চেয়ারটাই মোছা তোমার কাজ, আমি সেটা আমার 100% এফোর্ট দিয়ে করবো। আমি পার্টিজান ফেলো, আমি ইঞ্চিতে ইঞ্চিতে পলিটিক্যাল। আপনি প্রায় 8 বছর এসএফআই এর অন্যতম শীর্ষ পদে ছিলেন। তারপরে আপনি বামপন্থী মনস্ক, বামপন্থার সঙ্গে আপনি যুক্ত ছিলেন। সেগুলো আচমকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাপ কিভাবে হলো? মানে হঠাৎ করে আপনি লাল থেকে সবুজ হয়ে গেলেন। আমি এখনো বামপন্থী। আমি 8 বছর, মানে ইনফ্যাক্ট সর্বোচ্চ সময় এসএফআই এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলাম। এবার এই যে মানে আমারই চেতনার রঙে রবীন্দ্রনাথ বলে গেছেন, পান্না হলো সবুজ। তো কালার, এই যে রং, মানে রং তো আলটিমেটলি এগুলো সব রূপক। ধরুন আমি এটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন মনে করি। আমি আপনাকে একদম স্পেসিফিক, আমি শ্রমিক আন্দোলন করি, শ্রমিক আন্দোলনের কর্মী, ট্রেড ইউনিয়ন আন্দোলন করার অভিজ্ঞতা থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিরোধিতা করেছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসার পর, উনি আমাকে ট্রেড ইউনিয়ন আন্দোলনে কাজ করবার সুযোগ করে দেওয়ার পর, আমি একটা স্পেসিফিক উদাহরণ দেবো কেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী।
সংগঠিত শ্রমিক যত বেশি, অর্থনীতি তত শক্তিশালী, আর অসংগঠিত শ্রমিক যত বেশি, অর্থনীতি তত দুর্বল। আমাদের দেশে বিজেপির আমলে ভয়ঙ্কর চেহারা, প্রতি 100 জন শ্রমিকের মধ্যে 93 জন অসংগঠিত, 7 জন সংগঠিত। এবার সংগঠিত শ্রমিক আর অসংগঠিত শ্রমিক, সংগঠিত শ্রমিকের, আপনারা একটা হাউসে চাকরি করেন, নিশ্চিতভাবে জানেন যে সংগঠিত শ্রমিকের কিছু সুযোগ সুবিধা রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, কারুর পেনশন রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, 21,000 টাকার কম মাইনে হলে ইএসআই এর সুবিধা রয়েছে। কিন্তু অসংগঠিত শ্রমিকের এসব কিছু নেই। 2000 সাল নাগাদ আমাদের গোটা দেশের বিভিন্ন জায়গাতে, আমাদের রাজ্যেও বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী, একটা স্কিম চালু হয়েছিল, SSY, সামাজিক সুরক্ষা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যখন এই স্কিমের পর্যালোচনা করলেন, তিনি বললেন যে এই স্কিম তো ফেল করতে বাধ্য, কেননা একজন ঠেলা চালক, একজন রিক্সা চালক, তিনি গিয়ে 30 টাকা জমা করবেন আর তবে সরকার জমা করবে 25 টাকা। দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রে ডিসকন্টিনিউটি হয়ে গেছে, বইগুলো বন্ধ হয়ে গেছে। উনি স্কিমটার একটা মৌলিক পরিবর্তন ঘটালেন, বললেন আর SSY নয়, BMSSY, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। কাউকে কোনো টাকা দিতে হবে না, শুধু নাম লেখানো থাকতে হবে। 60 বছর বয়স হলে সর্বোচ্চ 2,72,000 টাকা পর্যন্ত ডিরেক্ট বেনিফিট পাওয়া যাবে। আর আজকে যখন আপনি এই ইন্টারভিউ করছেন, আমাদের রাজ্যে 1,87,00,000 মানুষ অসংগঠিত শ্রমিক এই স্কিমের আওতাভুক্ত। টাকার পরিমাণ, ডিসবার্সড অ্যামাউন্ট বা টাকা পেয়ে গেছেন এরকম লোক হচ্ছে 39 লক্ষ, মানে তাদের 60 বছর হয়েছে। টাকার পরিমাণ 3,900 কোটি টাকা। আপনি যদি বলেন যে বামপন্থা কি, আমার কাছে এটা বামপন্থা। একটা জল্পনা চলছিল জিতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রার্থী হচ্ছেন, সেই জন্য তাকে রাজ্যসভায় নতুন করে মনোনয়ন আর দেওয়া হলো না। আপনি জহর সরকারের আসন গেলেন, দেখা গেল আপনাকে রাজ্যসভা থেকে কার্যত সরে আসতে হবে, তার কারণে বিধানসভায় লড়বেন। কোথাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনটাই বেশি সুখী হচ্ছেন, এই বিধানসভায় লড়া, রাজ্যের হয়ে কাজ করা, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার একটি পথ বেছে নেওয়া, নাকি দিল্লির অল ইন্ডিয়া আপনি বেশি খুশি হচ্ছিলেন, রাজ্যসভা হলেই বেটার হতো? মানে কোনটা আপনি মন থেকে অ্যাকচুয়ালি চাইছিলেন, মানে বা চাইতেন? দেখুন, একজন রাজনৈতিক কর্মী, আমি মানে প্রকৃতপক্ষে সর্বসময়ের রাজনৈতিক কর্মী, মানে আমি অন্য কিছু করি না, শুধু রাজনীতি করি। তো স্বাভাবিকভাবে আমি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করি, 2020 সালে আমি তৃণমূলে জয়েন করি, আমি 1 বছর আমায় পার্টি উত্তরবঙ্গে স্পেসিফিক দায়িত্ব দিয়েছিল, আমি গোটা 1 বছর সেখানে ছিলাম। তারপর 2021-এ আমায় আইএনটিটিউসির সভাপতি করা হয়। আমি দীর্ঘ সময় আইএনটিটিউসির সভাপতি করেছি, মানে হিসাবে কাজ করে চলেছি। তারপর জহরবাবুর পদত্যাগের পর পার্টি আমাকে রাজ্যসভায় পাঠায়। পার্টির মনে হয়েছিল পাঠানো দরকার, আমি গেছি, সেখানে আমি পারফর্ম করেছি। পার্টির এখন মনে হয়েছে যে আমায় রাজ্যসভায় প্রয়োজন নেই। সুতরাং এটা আমার ওপর নির্ভরশীল নয়। মানে আমি যেহেতু একজন রাজনৈতিক, মানে আমি আউট অ্যান্ড আউট, আমি ইঞ্চিতে ইঞ্চিতে পলিটিক্যাল। তো ইঞ্চিতে ইঞ্চিতে পলিটিক্যাল লোকের মানে ব্যক্তি আকাঙ্ক্ষাটা গুরুত্বপূর্ণ নয়। পার্টি যেখানে মনে করবে যে আই এম বেস্ট সুটেবল, পার্টি আমাকে সেখানে ব্যবহার করবে, এবং আমি যেখানেই পার্টি আমাকে ব্যবহার করবে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। এটা আমার কাছে আমার রাজনীতি। যদি এই সরকার আবার নতুন করে ফিরে, সেখানে দাঁড়িয়ে আপনি ক্যাবিনেট মন্ত্রী হতে পারেন বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বা শীর্ষ নেতৃত্বের তরফে এরকম কোনো বার্তা গেছে? এগুলো আমার ধারণা মিডিয়ার স্পেকুলেশন। মিডিয়া আসলে মুখরোচক খবর চায়, বিশেষ করে রাজ্যসভা নির্বাচনের আগে। মানে আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার জন্য খারাপই লাগছিল আর কি। মিডিয়া স্পেকুলেশনের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আর মানে আমার ধারণা মিডিয়াও ভবিষ্যৎ দ্রষ্টা নয়, আমিও ভবিষ্যৎ দ্রষ্টা নই। পার্টির সর্বোচ্চ নেতৃত্ব রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা সিদ্ধান্ত নেবেন কে কি করবেন। সাংগঠনিক পালস কি বলছে? তৃণমূল কংগ্রেসের বিপক্ষে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা স্পষ্ট করে চ্যালেঞ্জ দিচ্ছেন যে এবার তৃণমূল সরকার চলে যাবে, পরিবর্তন হবে, এসআইআর এফেক্ট পড়বে। এগুলো নতুন কোনো কথা নয়। মানে এখন তো আর ক্যাসেট বলাটা ভুল, ক্যাসেট উঠে গেছে, সিডিও প্রায় অবসোলেট, আপনি পেন ড্রাইভ বলতে পারেন। এই একই পেন ড্রাইভ তো হচ্ছে 2021-এও ইউজ হয়েছে, 2024-এও ইউজ হয়েছে। 2021-এ ওরা যখন এসেছেন, ডেলি প্যাসেঞ্জারি করেছেন, গভর্নমেন্ট পাল্টে দিয়েছেন, 200 পেরিয়ে গেছেন, মানুষ অভিজ্ঞতায় বোঝেন। আমরা 2016-তে মাদারিহাট জিততে পারিনি, 2021-এ মাদারিহাট জিততে পারিনি, 2024-এর লোকসভায় মাদারিহাটে আমরা পিছিয়েছিলাম। যদি শুধু চা বেলটা ধরি, যেহেতু আমি চা নিয়ে কথা বলছি,
মাদারিহাট বিধানসভায় 100টা চা বাগানের বুথ আছে, মানে চা শ্রমিকের ভোট ডিসাইড করবে। মনোজ টিগ্গা যিনি এমপি তিনি 55টা জিতলেন, আর আমাদের যিনি ক্যান্ডিডেট তিনি 45টা জিতলেন। কমাসের মধ্যে নভেম্বরে যখন উপনির্বাচন হলো, আমরা প্রথমবারের জন্য মাদারিহাট জিতলাম প্রায় 30,000 ভোটে। শুধু 100টা বুথ, যে 100টা বুথে 24-এর লোকসভায় বিজেপি 55, আমরা 45, বিজেপির 55 কমে গিয়ে হলো 19, আমাদের 45 বেড়ে গিয়ে হলো 81। শুধু চা বলয় থেকে প্রায় 15, ওই চা বলয়ের চা বাগানের 100টা বুথ আমাদের 15,000 লিড দিল। বাংলার মানুষের অভিজ্ঞতায় আছে, পরিযায়ী শ্রমিকরা আসবেন, এটা পরিযায়ী নেতারা আসবেন, তাদের আসার সময় আবার ফিরেও যাবেন। আর এটা প্রমাণিত বারবার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন, বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে গেছে। সুতরাং মানে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। কোয়েশ্চেন হচ্ছে যে বিজেপির ন্যারেটিভ কি হবে। এই ভোটের আগে থেকেই তো ন্যারেটিভ শক্তিশালী হচ্ছে, আরো ভোট যত এগোবে ন্যারেটিভ আরো তীব্র হবে। শ্রমিক সংগঠন, আপনাদের শ্রমিক সংগঠন, তাদের একটা বিখ্যাত স্লোগান রয়েছে, যে আপনি যেটা বলছিলেন যে মোদির জুমলা দিদির কাজ, মোদির কথা বনাম দিদির কাজ, বনাম দিদির কাজ। কোথাও গিয়ে এতদিন ধরে একটি প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া রয়েছে, বিভিন্ন সময় ন্যাচারালি সেটা থাকে, সেটার সঙ্গে দাঁড়িয়ে আরজিকর থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতি, হয়তো আপনার গায়ে সেই কালির দাগ বা সেই কালির ছটা এখনো লাগেনি, আপনি একেবারেই কালো পোশাক পরে থাকলেও আপনার সেই দুর্নীতির কালিমা লিপ্ত আপনি এখনো হননি। তো কোথাও আপনার দলের একাধিক নেতা জেল খেটেছে, সেগুলো বারবার করে বিরোধীদের ভোটের ইস্যু হচ্ছে। এই সমস্ত ইস্যু পেরিয়ে যখন আপনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা মানুষের মাঝে যাবেন, আপনাকে সরাসরি মানুষকে ফেস করতে হবে, উত্তর দেবেন। আচ্ছা ধরুন সেন্ট্রাল এজেন্সি, মানে যাদের ব্যবহার করা হয় এই যে দুর্নীতির অভিযোগ, দেখুন কোনো কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত সেটা অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তৃণমূল ব্যবস্থা গ্রহণ করেছে, অভিযোগ এখনো প্রমাণিত নয়, বা বাকি যারাও সবই অভিযোগ। এবং সেন্ট্রাল এজেন্সি তো অ্যাম্পেল টাইম পেয়েছে এই অভিযোগগুলো প্রমাণ করার। আপনি যদি দেখেন যে অভিযোগ প্রমাণ করবার ক্ষেত্রে, মানে যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের হাতে প্রভূত ক্ষমতা। আমাদের খুব নর্মাল কোয়েশ্চেন হচ্ছে যে কনভিকশন কোথায়, কনভিকশন হচ্ছে না কেন, বা বেছে বেছে কি শুধু বিরোধীদেরই টার্গেট করা হচ্ছে? আপনার প্রাক্তন সতীর্থ এবং আপনাদের অনেক সিনিয়র নেতা, তিনি সাম্প্রতিক একটি মন্তব্য করলেন, সেই মন্তব্যে তিনি স্পষ্ট বললেন যে পরপর প্রায় একাধিকবার বিজেপি জেতার পেছনে বামেদের ভোট গিয়েছে, এবং তিনি মোহাম্মদ সেলিমকে এক মঞ্চে বসিয়ে তিনি স্বীকার করে নিচ্ছেন আর বিজেপি জেতার পেছনে বামেদের ভোট, অর্থাৎ সিপিএম এর একটা ভোট পার্সেন্টেজ বিরাটভাবে ট্রান্সফার হয়েছে। আপনি কি সেদিকে ইঙ্গিত করছেন? এটা কেন, মানে সিপিএম এর ভোটের জন্য বিজেপি জিতে গেল? আমি প্রথমে অশোক দাকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের এই শো এর মধ্যে দিয়ে আমি অশোক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই, কেননা অশোক ভট্টাচার্য একমাত্র পাবলিকলি এটা অ্যাডমিট করেছেন। আমরা এটা বহুদিন ধরে বলছি, বাংলার বিভিন্ন প্রান্তে 2018 পঞ্চায়েতের ভোট একই দেওয়ালে আমার কাছে আছে, আমার আর্কাইভে আছে, আমার কাছে সেভ করা আছে। মানে কাস্তে হাতুড়ি আঁকা হয়েছে, পাশে পদ্ম আঁকা হয়েছে, কাস্তে আঁকা হয়েছে, হাতুড়ির জায়গায় পদ্ম ফুল আঁকা হয়েছে। 2018 নদিয়া জেলা, আরো অনেক জেলা, পুরুলিয়া জেলা, স্লোগান দেয়া হয়েছে আগে রাম পরে বাম। এবং অশোক ভট্টাচার্য যেটা বলেছেন, দিস ইজ আ ফার্স্ট পাবলিক অ্যাডমিশন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছেন, আমরা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জননেত্রী, যে 35% ভোট শিফট হয়েছে, মানে তৃণমূলকে হারাতে হবে এট এনি কস্ট, তাই আগে ভোটটা শিফট করে দাও। মানে এই 2016 আমি আপনাকে একটা সিটের উদাহরণ দিচ্ছি, যে বলছিলাম পান্ডুয়া, সিপিএম এর ভোট কমে গেল 25%, বিজেপির ভোট বাড়লো ঠিক 25%। এটা এই যে ভোট শিফট, এবং অশোক বাবু যেটা মোহাম্মদ সেলিমকে বসিয়ে করেছেন, আমি তো বলবো তাহলে দুটো জিনিস, হয় এটা অ্যাডমিট করে নেওয়া হলো, তাহলে অশোক বাবুর বিরুদ্ধে সিপিএম এখনো ব্যবস্থা নেয়নি, তাহলে সিপিএম কে কন্ডেম করে বলতে হবে যে অশোক বাবু যা বলেছেন সেটা ঠিক নয়। কারণ অশোক বাবু পরিষ্কার বলেছেন 3টে নির্বাচন, মানে উনি মিন করতে চেয়েছেন 2019, 2021 এবং 2024। অশোক ভট্টাচার্য এটা পাবলিকলি বলেছেন, মানে বেড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন। তৃণমূল যে কথাটা বলছে, বা বাংলার মানুষ যেটা জানেন, যে বামপন্থীরা ভোটটাকে শিফট করে দিয়েছেন বিজেপির দিকে, তৃণমূলকে হারানো। অশোক বাবু বলেছেন যে তৃণমূলকে হারানোটা এজেন্ডা করতে গিয়ে আমরা বিজেপিকে ভোট দিয়েছি, এটা করা উচিত নয়। প্রতিকূলকে দেখা গেল প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠলো,
এবং এই প্রতিকূল রহমান যখন দল পরিবর্তন করবেন বলে জল্পনা চলছে, আপনার নাম ঘুরে ফিরে আসছে। বলা হচ্ছে যে আপনি সেই ব্যক্তি যে প্রতিকূলকে দল ভাঙিয়ে অন্য দল থেকে তৃণমূলে যোগদানের পেছনে নেপথ্যের নায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার প্রাক্তন দলের লোকজন বলা শুরু করলো ঋতব্রতই মূল। এবং এবং সেলিম, মোহাম্মদ সেলিম, তিনি পিসি করে বললেন সাংবাদিকদের উদ্দেশ্যে, রতনে রতন চিনেছে। সেলিম বাবু মনে করেছেন রতনে রতন চিনেছে, আর আমি মনে করি সেলিম বাবু চিনেছেন হুমায়ুন, সেলিম বাবু চিনেছেন আব্বাস সিদ্দিকী, সেলিম বাবু চিনেছেন নওশাদ সিদ্দিকী, সেলিম বাবু চিনেছেন জামাতে ইসলামী। মানে আমি আসছি তাতে। বিষয়টা হচ্ছে যে একটা খুব বিখ্যাত, মানে আমায় মজা করে একজন বলছিলেন যে একটা খুব বিখ্যাত বই আছে, যদিও সিপিএম এর অভ্যন্তরে পড়াশোনার চর্চা খুব কমে গেছে। মানে ঋতব্রতর ভূত দেখাটা সিপিএম এখনো ছেড়ে উঠতে পারেনি। ঋতব্রতর এপিটাফ লেখা হয়ে গেছে। সিপিএম বলেছে কে ঋতব্রত, 2017 সালে তো ঋতব্রতর এপিটাফ লেখা হয়ে গেছে। তাহলে প্রতিকুর রহমান যখন জয়েন করছেন, প্রতিকুর রহমান যখন মনে করছেন যে বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিএম কে দিয়ে হবে না, তখন সেখানে ঋতব্রতর ভূত দেখছেন, তো ভালো, আমার এটা ভালো লাগে। মানে এই যে মানে যার এপিটাফ লেখা হয়ে গেছে যে ঋতব্রত অপ্রাসঙ্গিক, কোনো কিছু ঘটলেই আমি তো বলবো আপনাকে এর মধ্যে তো আরো অনেক প্রতিকূল লাইনে আছে, এটুকু আমি বলতে পারি। কারণ অনেকেই মনে করছেন, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আমার সঙ্গে সিপিআইএম এর মানে প্রতিকুর রহমান যখন এই মানে পদত্যাগটা করেন, পদত্যাগ পত্র তিনি 9:44 কি 45-এ সিপিএম এর রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান। হোয়াটসঅ্যাপ গ্রুপটা লিভ করেন। তারপর আমি 10:14 থেকে 10:18-র মধ্যে 3জন সিপিএম এর রাজ্য কমিটি মেম্বারের থেকে সেটা পেয়েছি। আমি তাদের নাম বলবো না। করছেন যে সিপিএম ভাঙালে আপনি ভাঙাতেই পারেন, প্রচুর লোক। আমি ভাঙাবার কেউ নই। আমি ভাঙানোতে বিশ্বাসী নই। যার যখন মনে হবে, যিনি প্রতিকূলের মনে হয়েছে যে বিজেপিকে, ধরুন একটা লোক, আমি এটা বোঝাবার জন্য বলছি কেন, মানে ভাঙানোটা, কেউ যদি মনে করেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই সেলিমকে দিয়ে হবে না, তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চান, আমি তাতে কেন বাধা দেবো? বরং আমায় কেউ যদি বলেন, আমি নেতৃত্বের কাছে অবধি তাদের পৌঁছে দেবো। এবং আমি আপনাকে বলছি, ভোট শেষ হওয়ার আগে এরকম কত প্রতিকূল রহমান এখনো জয়েন করবেন, দেখতে থাকুন। আমি এই কথাটা বলার কারণ কি, কেনই মানে ধরুন এই ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। একটা কমিউনিস্ট পার্টি, সো কল কমিউনিস্ট পার্টি, সিপিএম কে আমি কমিউনিস্ট পার্টি মনে করি না, তার তো কতগুলো নিয়ম থাকবে, সবার জন্য নিয়ম এক হবে। এবার ধরুন মোহাম্মদ সেলিম 2 দফায় রাজ্যসভার এমপি ছিলেন, সেকেন্ড টার্ম শেষ হয়নি, তার আগে ফিরে এলেন, 2001-এ ক্যান্ডিডেট হলেন, জিতলেন, এমএলএ হলেন। পাক সার্কাস জোনাল কমিটি ওনার নামে একটা কমপ্লেন করলো, উনি আবার 4 লোক মানে উনি কমিউনাল বলে কমপ্লেন করলো। এটা আমার কথা নয়, সিপিএম চাইলে আমার নামে মামলা করতে পারে। পাক সার্কাস জোনাল কমিটি ওনার নামে কমপ্লেন করেছিল আলিমুদ্দিন। উনি দিল্লি ফিরে গেলেন। 2004 থেকে 2009 উত্তর কলকাতার এমপি। 2009 যখন আবার হেরে গেলেন, উনি কিন্তু আর উত্তর কলকাতার দিকে ফিরে তাকাননি। উনি এবার 14 যখন ভোট এলো, তখন দেখলেন কোন জায়গায় দাঁড়ালে জেতা যেতে পারে। অনেক অঙ্ক বসে দেখলেন যে রায়গঞ্জ একটা খুব ইন্টারেস্টিং জায়গা, এবং 52 সাল থেকে আমাদের দেশে ভোট হচ্ছে, আজ অব্দি কখনো হয়নি 28% ভোট পেয়ে কেউ এমপি হয়েছে। 28%। সুধাংশু ছিল অ্যাবাভ 35% ভোট পেয়েছিল। 28% ভোট পেয়ে এমপি হওয়াটা বিরল ব্যাপার। সেই বিরল রেকর্ডের অধিকারী মোহাম্মদ সেলিম। কারণ চতুর্মুখী লড়াই হলো, দীপা দাসমুন্সী, নিমু ভৌমিক সম্ভবত বিজেপির প্রার্থী ছিল, পবিত্র রঞ্জন দাসমুন্সী তৃণমূলের প্রার্থী, তালে গোলে হরি বলে সেলিম জিতলেন। 2014 পর 2019, এবার সিটিং এমপি হেরে যেতে পারে, ইন্দিরা গান্ধীও হেরেছেন। জামানত জব্দ হয়ে যাওয়া সিটিং এমপির আমি অনেক খুঁজে পাইনি যে সিটিং এমপির জামানত চলে গেছে। উনি 2019-এ জামানত হারালেন। জামানত মানে ডিপোজিট। আমরা আসবো না, আমি এটা কমপ্লিট না করলে বাকি আলোচনাটা হবে না। এবার 2019-এ জামানত হারালেন। এবার 21-এ মনে হলো যে ফুরফুরাকে ব্যবহার করে চণ্ডীতলায় জেতা যায়, তাই আব্বাস আর নওশাদ, অধীরবাবু রেগে নেমে যাচ্ছেন, কোন রকমে অধীরবাবুকে ঠেকানো হলো। এবার 21-এ যেই আবার থার্ড হলেন, আব্বাস নওশাদ কিন্তু ব্যাক সিটে, 24-এ আর আব্বাস নওশাদ নেই। তখন হচ্ছে মুর্শিদাবাদ জেতা যেতে পারে, তাই এবার দরকার অধীর চৌধুরী। মুর্শিদাবাদে যেই পরাজিত হলেন, এবারে আর জোটফট নিয়ে গল্প নেই। এবার হুমায়ুন কবির কাকাবাবুর ছবির তলায় জামাতে ইসলামে মিম
এসডিপিআই এর মতো শক্তি, এসডিপিআই এর মিটিং এ মুর্শিদাবাদের জেলা সেক্রেটারি যাচ্ছেন পার্টির পারমিশন ছাড়া। 100% কমিউনাল একটা লোক। এখন এইরকম কমিউনাল লোক পার্টির হেলমে রয়েছে, তাতে প্রতিকুর রহমানের মতো আরো অনেকে যদি মনে করেন যে তারা, আমি বলবো মানে আমি প্রতিকুর রহমানের মতো আরো অনেকে যদি মনে করেন যে না বিজেপিকে ঠেকানো যাবে না, আর অশোক ভট্টাচার্য বলে দেওয়ার পর এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপির সঙ্গে গোপন আতাত, এই বামরাম জোট, সেলিমরা হচ্ছেন তার কারিগর, এরা এই জোটটাকে শক্তিশালী করেছেন। তাতে কেউ যদি মনে করেন যে তিনি বিজেপিকে ঠেকাবেন, বিজেপিকে ঠেকানোটা জরুরি দায়িত্ব, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। তাতে যদি আমার কোনো ভূমিকা পালন করার থাকে আমি 100 বার করব। তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি আপনারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন। বামপন্থাতে তোষণ বিভাজন কোনো কিছুই সেভাবে এন্ডোর্স করে না। সেখানে দাঁড়িয়ে আজকে যখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তোষণের রাজনীতি করে, কোনো নির্দিষ্ট কমিউনিটিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়, এই পুরো বিষয়টি বামপন্থী বিতর্ক, আপনার কথা অনুযায়ী আপনি আজও বামপন্থী, কিভাবে ব্যালেন্স করে? যেটা নিয়ে বারবার, ধরুন এই যে সামাজিক সুরক্ষা, ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় বিপ্লব ঘটিয়েছেন, রেভলিউশন ঘটিয়েছেন। ধরুন লক্ষ্মীর ভান্ডার হতে পারে, সিপিএম লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলেছে, রূপশ্রী হতে পারে, কন্যাশ্রী হতে পারে। এই যে সামাজিক সুরক্ষাকে, বা এই যে ধরুন যুবসাথী প্রকল্প, যারা এটাকে ভিক্ষা বলে মক করছেন, এর না একটা ব্যাকল্যাশ রয়েছে, এগুলোকে তোষণ বলে না। ওয়েলফেয়ার ইকোনমিক্স, জন মেনার্ড কেন্সের যে ওয়েলফেয়ার ইকোনমিক্স, বা এই মুহূর্তেও নোবেলজয়ী অর্থনীতিবিদদের যে মূল কথা যে প্রান্তিক মানুষের হাতে যদি টাকা পৌঁছয়, মানুষ যদি সেই টাকাটা খরচা করেন, তাহলে সেই টাকা খরচা করলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, সেই টাকা ইনফর্মাল ইকোনমিক্সে রোল করবে, ইকোনমি শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন। টক শোতে গলা ফুলিয়ে উদ্ধত আচরণ করে ভোটের রেজাল্ট বেরোয় না। ভোটের রেজাল্ট বেরোয় যখন মানুষ ভোট দেন, আর সেই মানুষের মন মমতা বন্দ্যোপাধ্যায় জয় করেছেন। মানুষের মন মমতা বন্দ্যোপাধ্যায় জয় করেছেন। আবার ভাতার রাজনীতি নিয়ে প্রশ্ন ওঠে, এত মানুষের চাকরি হারানো নিয়ে প্রশ্ন ওঠে। আমরা আবার সিপিএম এর দিকে ফিরি। আপনি তো বলা হয় এক লাইনে আপনি একটু অনুধাবন করুন বা একটু বলুন আপনার প্রতিক্রিয়া কে হতে চলেছে। আমি কয়েকটা নাম নেব আপনার সামনে, সেই নামগুলি: মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিমান বসু। আপনি চারজনকে কিভাবে দেখছেন? বিমানদাকে মানে এই চারজনের মধ্যে যদি কাউকে বেছে নিতে বলা হয়, চারজনেই আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আর এতো দেখা গেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিমানদারই নাম নেবো এই চারজনের মধ্যে। এবং রাজভবনের যে ঘটনাটা ঘটেছে, রবি যখন শপথ নিলেন, হ্যাঁ, বিমানদাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চেয়ার নয়, তার গাড়ি বেরোনো, মানে যে সৌজন্য, বাকি তিনজন তাদের কথা বলে লাভ নেই। মানে এরা শুভেন্দু অধিকারীদের সঙ্গে হাত মিলিয়ে, মানে কিভাবে শুভেন্দুরা বলছে বাংলার টাকা আটকাও, পার্লামেন্টে বিকাশ রঞ্জনও বলছে টাকা আটকাও, এখানে দাঁড়িয়ে সেলিম সুজনরাও বলছে টাকা আটকাও। মীনাক্ষী মুখোপাধ্যায়, তার সঙ্গে দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, এত কথা ওঠে তো। মীনাক্ষী দেবী বোধহয় ইতিহাসের স্নাতক, চাকরি পেয়েছিলেন কেমিস্ট্রির ল্যাব অ্যাসিস্ট্যান্ট। মানে চিরকুটে চাকরির কথা বলছেন আপনি। আমি বলছি তো যে কেমিস্ট্রির স্নাতক যদি, ইতিহাসের স্নাতক কেমিস্ট্রির ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এগুলো নিয়ে চর্চা না করাই ভালো। এসআইআর, মানুষের নাম বাদ যাওয়া, বিজেপি, তৃণমূল, একাধিক বিতর্ক, রাজনৈতিক বাকবিতণ্ডা চলছে। বিধানসভায় আপনি প্রার্থী, লড়ছেন, উত্তর দিতে হবে, একাধিক প্রশ্ন আপনার দিকে উড়ে আসবে। আসলে এই যে গোটা এসআইআর প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই দুটো কথা আমরা বারবার বলেছি, আমাদের পার্টি বলেছে যে দুটো উদ্দেশ্য: এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দাও, আর দুই হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করো। এবং এই যে 1,20,00,000, এই যে সংখ্যাটা, এই যে মিলে গেল সংখ্যাটা, মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপির রাম শ্যাম যদু মধু সবাই বলছে 1,20,00,000। দেখুন অ্যাডজুডিকেশন, নাম বাদ যাওয়া, সেই 1,20,00,000। তাহলে ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা কোথাও বিজেপির অংশ হিসেবে কাজ করছে। এই যে পেছনে রয়েছে শহীদ মিনার, অরিজিনালি নাম হচ্ছে অক্টারলেনি মনুমেন্ট। ডেভিড অক্টারলেনির নামে এই মনুমেন্টের পত্তন হয়েছিল 1825 থেকে 1828। এই ডেভিড অক্টারলেনি মনুমেন্ট তৈরি হয় 1828 সালে। এই অক্টারলেনি মনুমেন্ট ওপেন হয়। এটা একটা সাংঘাতিক দ্রষ্টব্য ছিল। এই বাংলার মাটি, যেখানে ইউরোপের বাইরের একমাত্র নবজাগরণ হয়েছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্যরা, যাদের ইয়াং বেঙ্গল বলা হতো,
তারা ওই হিন্দু কলেজ থেকে এখানে এসে ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে ওই অক্টারলেনির মাথায় চড়ে ফরাসি বিপ্লবের যে স্লোগান সাম্য মৈত্রী স্বাধীনতা, লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটির পতাকা উড়িয়েছিল। এবং ওই চত্বরে দেওয়ালে প্রথমবার লেখা হয়েছিল লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি লং লিভ। মনে করা হয়, ইতিহাসবিদরা মনে করেন যে গোটা এশিয়া ভূখণ্ডে এটাই হচ্ছে দেওয়াল লেখা, প্রথম দেওয়াল লেখা। শুভেন্দু অধিকারী, পৃথিবীতে রোহিঙ্গা আছে 17 লক্ষ 18 লক্ষ, ও কোটি রোহিঙ্গা বাদ দেবে বলে চলেছে। নির্বাচন কমিশনের হাতে আমাদের রাজ্যের 200-র ওপর মানুষের রক্ত লেগে রয়েছে। পাবলো নেরুদার কবিতায় গণেশ কুমারকে বলা উচিত, কাম অ্যান্ড সি দ্য ব্লাড ইন দ্য স্ট্রিটস, কাম অ্যান্ড সি দ্য ব্লাড ইন দ্য স্ট্রিটস, কাম অ্যান্ড সি দ্য ব্লাড ইন দ্য স্ট্রিটস। এই ন্যারেটিভ তো ছিল না। আমার 46 বছর বয়সে আমি কোনো কালে শুনিনি এই শুভেন্দুর আগে। আমি কলোনিতে বড় হয়েছি, যাদবপুরের কলোনির রাজনীতি সচেতন জায়গা, কোনোদিন শুনিনি হিন্দু ভোটার মুসলমান ভোটার। এই যে ন্যারেটিভ ওরা তৈরি করলো, এই ন্যারেটিভ তৈরি যারা করেছে, ন্যারেটিভ তো তৈরি করে ফেলেছে। এবং যদি দেখেন যে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ওদের এই ন্যারেটিভটাকেই কোথাও মান্যতা দিয়ে, এবং নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের ভূমিকা পালন করেছেন। আমার কথা হচ্ছে, দেখুন ওই যে যেহেতু অক্টারলেনি মনুমেন্ট, ইতিহাসের কলকাতা, শহীদ মিনার, আমাদের এই দেওয়াল লেখা শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বেসিক্যালি 294টা কেন্দ্রে উনিই প্রার্থী। আর মমতা বন্দ্যোপাধ্যায় এর যে লড়াই, সেই লড়াইয়েরও একটা অদ্ভুত স্লোগান আছে, মানে সেটাও দেওয়ালের সঙ্গে জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাটিতে যে লড়াই লড়েছেন, সেই লড়াই থেকে একটা স্লোগান তৈরি হয়েছে যে দেওয়াল থেকে জানতে হয়, দেওয়াল থেকে শিখতে হয়, আর দেওয়ালে পিঠ ঠেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়। তো বাংলার মানুষ তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বাংলার মানুষের যে দেওয়ালে পিঠ ঠেকিয়ে গিয়েছে, আমি সেই বাংলার মানুষ যারা দেওয়াল লিখছেন, দেওয়াল তো লেখা শুরু হয়েছে, আমি বলছি অন্যান্য রং যা হবে হবে, কালো যখন রংটা ইউজ হয় ভূষো কালি লাগে। আমাদের অনুরোধ, ভূষো কালি কিছুটা করে পার্টি অফিসে রেখে দিন। নির্বাচনের রেজাল্ট বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন, বাংলা সবুজ আবির খেলবে, তখন ওই ভূষো কালিগুলো বার করে আনতে হবে, বাংলা বিরোধীদের গালে আলতো করে লাগিয়ে দিতে হবে। মে মাসের মধ্যেই মোটামুটি সব চিত্র স্পষ্ট হবে কার মুখে কে কালি লাগাচ্ছেন। এখন দেখার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন জার্নি, নতুন রাজনৈতিক পথ, সেই পথ কতটা মসৃণ হয় মানুষের ভোট পাওয়ার পর। ক্যামেরায় শুভ্রূপ বন্দ্যোপাধ্যায়, বতিন কুণ্ডু এবং সুমন দাসের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখ